জি বিষয়ের ফ্রিডম এই এসেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। আগের ভিডিওগুলিতে আমরা বেশ কিছুটা অংশ শেষ করেছি। আজকের ভিডিওতে আমরা পরবর্তী এবং অবশিষ্ট অংশটুকু নিয়ে আলোচনা করব। অ্যান্ড নাও টু সাম আপ, এখন সারসংক্ষেপ করার সময় এসে গেছে। ওয়াইপ আউট ফ্রম ইয়োর ড্রিমস অফ ফ্রিডম, তোমার স্বাধীনতার স্বপ্ন থেকে মুছে ফেলো। দ্য হোপ অফ বিং এবেল টু ডু অ্যাজ ইউ প্লিজ অল দ্য টাইম, সব সময় তোমার মনের মধ্যে যেটাই আসবে সেটাই তুমি করবে, এই স্বপ্ন যদি তোমার মনের মধ্যে থাকে তাহলে সেটা তুমি মুছে ফেলো। ফর অ্যাটলিস্ট 12 hours অফ ইউর ডে নেচার অর্ডার্স ইউ টু ডু সার্টেন থিংস, দিনের মধ্যে অন্ততপক্ষে 12 ঘন্টা প্রকৃতি তোমাকে নির্দিষ্ট কিছু কাজ করার জন্য বাধ্য করে বা নির্দেশ দেয়। অ্যান্ড উইল কিল ইউ ইফ ইউ ডোন্ট ডু দেম, এবং প্রকৃতি তোমাকে মেরে ফেলবে যদি এই কাজগুলো তুমি না করো। দিস লিভস 12 hours ফর ওয়ার্কিং, এর ফলে আরও 12 ঘন্টা বেঁচে থাকে বা বাকি থাকে। অ্যান্ড হেয়ার এগেন নেচার উইল কিল ইউ আনলেস ইউ আইদার আর্ন ইউর লিভিং অর গেট সামবডি এলস টু আর্ন ইট ফর ইউ, অর্থাৎ 12 ঘন্টা পরেও আরও 12 ঘন্টা তোমার বেঁচে থাকে, আর এই সময়টাতেও নেচার বা প্রকৃতি তোমাকে মেরে ফেলবে যদি না তুমি তোমার বেঁচে থাকার জন্য অর্থ উপার্জন করো অথবা অন্য কাউকে দিয়ে তোমার জন্য অর্থ উপার্জন করাও। ইফ ইউ লিভ ইন এ সিভিলাইজড কান্ট্রি, যদি তুমি একটা সভ্য দেশে বাস করো, ইয়োর ফ্রিডম ইজ রেস্ট্রিক্টেড বাই দ্য লজ অফ দ্য ল্যান্ড, তাহলে তোমার স্বাধীনতাটাকে সীমাবদ্ধ করা হবে সেই দেশের আইন দ্বারা। এনফোর্সড বাই দ্য পুলিশ, আর সেই আইনটাকে চালনা করবে কারা? পুলিশেরা। হু অবলাইজ ইউ টু ডু দিস অ্যান্ড নট টু ডু দ্যাট, তারা তোমাকে বাধ্য করবে যে এটা করো কিংবা সেটা করো না। অ্যান্ড টু পে রেটস অ্যান্ড ট্যাক্সেস, এবং তারা তোমাকে কি করবে? জিনিসের নির্দিষ্ট মূল্য দিতে বাধ্য করবে এবং ট্যাক্স বা কর দিতে বাধ্য করবে। ইফ ইউ ডু নট ওবে দিস লজ, যদি তুমি এই আইনগুলি বা নিয়মগুলি মেনে না চলো, দ্য কোর্টস উইল ইমপ্রিজন ইউ, তাহলে কোর্ট তোমাকে জেলে পুরে দিতে পারে। অ্যান্ড ইফ ইউ গো টু ফার, এবং তুমি যদি এগুলোকে ছাড়িয়ে আরও দূরে চলে যাও বা আরও কিছু বেশি গুরুতর অন্যায় করো, কিল ইউ, তাহলে কিন্তু কোর্ট তোমাকে হত্যার আদেশ বা মৃত্যুদণ্ডও দিতে পারে। ইফ দ্য লজ আর রিজনেবল অ্যান্ড আর ইম্পার্শিয়ালি অ্যাডমিনিস্ট্রার্ড, যদি এই আইনগুলি যুক্তিযুক্ত হয় এবং পক্ষপাতহীনভাবে বা নিরপেক্ষভাবে প্রয়োগ করা হয়, ইউ হ্যাভ নো রিজন টু কমপ্লেন, তাহলে তোমার অভিযোগ করার কিন্তু কোনো জায়গা নেই। বিকজ দে ইনক্রিজ ইউর ফ্রিডম বাই প্রোটেক্টিং ইউ এগেইনস্ট অ্যাসল্ট, হাইওয়ে রবারি অ্যান্ড ডিসঅর্ডার জেনারেলি, কারণ এই আইনগুলি তোমার স্বাধীনতাটা কি বাড়িয়ে দিচ্ছে? কিভাবে? তোমাকে প্রোটেক্ট করার মাধ্যমে বা তোমাকে রক্ষা করার মাধ্যমে। এই সমস্ত অ্যাসল্ট বা শারীরিক আক্রমণ, হাইওয়ে রবারি বা ডাকাতি, রাস্তার মধ্যে ডাকাতি, এবং অ্যান্ড ডিসঅর্ডার জেনারেলি, এবং বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা থেকে। বাট অ্যাজ সোসাইটি ইজ কনস্টিটিউটেড অ্যাট প্রেজেন্ট, কিন্তু এখন যেহেতু সমাজ গঠন হয়েই আছে, দেয়ার ইজ অ্যানাদার ফার মোর ইন্টিমেট কম্পালশন অন ইউ, সেখানে আরও নানা ধরনের ব্যক্তিগত বাধ্যবাধকতা তোমার উপর কিন্তু রয়েছে। দ্যাট অফ ইউর ল্যান্ডলর্ড অ্যান্ড দ্যাট অফ ইউর এমপ্লয়ার্স, এই বাধ্যবাধকতাটা আসে তোমার বাড়িওয়ালা বা বাড়ির মালিকের কাছ থেকে এবং তোমার নিয়োগকর্তা বা যার অধীনে তুমি কাজ করছো সেখান থেকে। ইউর ল্যান্ডলর্ড মে রিফিউজ ইউ টু লেট ইউ লিভ অন হিজ এস্টেট, তোমার বাড়িওয়ালা তার যে বাড়ি বা সম্পত্তির ওপরে তোমাকে থাকতে দিতে অস্বীকার করতেও পারে। ইফ ইউ গো টু চ্যাপেল ইনস্টেড অফ টু চার্চ, যদি তুমি চার্চ বা গির্জায় যাওয়ার পরিবর্তে চ্যাপেলে যাও, এখানে চ্যাপেল হলো খ্রিস্টানদের একটি বিশেষ ধরনের ভজনালয়। অর ইফ ইউ ভোট ফর এনিবডি বাট হিজ নমিনি, অথবা
তুমি যদি সেই বাড়িওয়ালার মনোনীত ব্যক্তিকে ভোট না দাও তাহলেও কিন্তু সে তোমাকে থাকতে নাও দিতে পারে। অর ইফ ইউ প্র্যাকটিস অস্টিওপ্যাথি, যদি তুমি অস্টিওপ্যাথি অর্থাৎ অস্থিবিদ্যা প্র্যাকটিস করো বা অস্থিবিদ্যা অনুশীলন করো তাহলেও কিন্তু সে তোমাকে থাকতে নাও দিতে পারে। অর ইফ ইউ ওপেন এ শপ, অথবা তুমি যদি একটা দোকান খোলো তাহলেও কিন্তু সে তোমাকে নাও থাকতে দিতে পারে। ইয়োর এমপ্লয়ার মে ডিক্টেট দ্য কালার অ্যান্ড কন্ডিশন অফ ইয়োর ক্লোথস, তোমার যে এমপ্লয়ার অর্থাৎ তোমার যে নিয়োগকর্তা সেই কিন্তু তোমাকে বলে দেবে তোমাকে কি ধরনের কাটের বা কি ধরনের ছাঁচের পোশাক পরতে হবে, কি রঙের পোশাক পরতে হবে এবং কি রকম অবস্থা থাকবে তোমার পোশাকের, অ্যাজ ওয়েল অ্যাজ ইউর আওয়ার্স অফ ওয়ার্ক, এমনকি তোমাকে কতক্ষণ কাজ করতে হবে সেটাও কিন্তু বলে দেবে। হি ক্যান টার্ন ইউ ইনটু দ্য স্ট্রিট অ্যাট এনি মোমেন্ট, সে তোমাকে যে কোনো মুহূর্তে রাস্তায় ছুঁড়ে ফেলে দিতে পারে। অর্থাৎ তোমার যে এমপ্লয়ার রয়েছে সে তোমাকে যে কোনো মুহূর্তে রাস্তায় ছুঁড়ে ফেলে দিতে পারে। টু জয়েন দ্য মেলাঙ্কলি ব্যান্ড অফ লস্ট স্পিরিটস কল্ড দ্য আনএমপ্লয়েড, কোথায় ছুঁড়ে ফেলতে পারে? বেকারদের দলে ছুঁড়ে ফেলতে পারে, আর তাদেরকে বলা হচ্ছে দ্য মেলাঙ্কলি ব্যান্ড অফ লস্ট স্পিরিটস। কেন বলা হচ্ছে? কারণ তারা কাজ হারানোর ফলে উৎসাহ উদ্দীপনা হারিয়ে একেবারে হতাশ হয়ে পড়ে, তাই বলা হচ্ছে দ্য মেলাঙ্কলি ব্যান্ড অফ লস্ট স্পিরিটস। ইন শর্ট, সংক্ষেপে বললে, হিজ পাওয়ার ওভার ইউ ইজ ফার গ্রেটার দ্যান দ্যাট অফ এনি পলিটিক্যাল ডিক্টেটর কুড পসিবলি বি, তার শক্তি তোমার উপরে একজন রাজনৈতিক রাষ্ট্রনায়কের থেকেও বেশি হতে পারে। ইউর অনলি রিমেডি অ্যাট প্রেজেন্ট ইজ দ্য ট্রেড ইউনিয়ন ওয়েপন অফ দ্য স্ট্রাইক, এক্ষেত্রে তোমার একমাত্র প্রতিকার হচ্ছে শ্রমিক সংঘের মধ্য দিয়ে একটা স্ট্রাইক করা বা ধর্মঘট করা, সেটাই হলো তোমার এক্ষেত্রে একমাত্র রেমিডি বা প্রতিকার। হুইচ ইজ অনলি দ্য ওল্ড ওরিয়েন্টাল ডিভাইস অফ স্টার্ভিং অন ইয়োর এনিমিজ ডোর স্টেপ, এটা হলো কি একটা ওরিয়েন্টাল ডিভাইস অর্থাৎ প্রাচ্যদেশীয় কৌশল, যে এনিমি বা শত্রুর দরজার সামনে অনশন করার, এটা একটা প্রাচ্যদেশীয় কৌশল। এটাকে প্রাচ্যদেশীয় কৌশল কেন বলা হচ্ছে? কারণ আমরা জানি গান্ধীজি প্রথম অনশন আন্দোলন শুরু করেছিলেন, তাই এটাকে বলা হচ্ছে ওরিয়েন্টাল ডিভাইস। তাহলে এটা থেকে উদ্ধার পেতে গেলে তোমাকে কি করতে হবে? তোমার শত্রুর দরজার সামনে তোমাকে অনশন আন্দোলন শুরু করতে হবে, আনটিল হি ডাজ ইউ জাস্টিস, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত সে তোমাকে ন্যায় বিচার দিচ্ছে। নাও অ্যাজ দ্য পুলিশ ইন দিস কান্ট্রি উইল নট অ্যালাউ ইউ টু স্টার্ভ অন ইউর এমপ্লয়ার্স ডোর স্টেপ, কিন্তু এখন পুলিশ, এই দেশের পুলিশ তোমাকে তোমার এমপ্লয়ারের দরজার সামনে কিন্তু অনশন করতে দেবে না। অর্থাৎ ইংল্যান্ডের পুলিশ তোমার এমপ্লয়ার যে রয়েছে তার দরজার সামনে কোনো রকম অনশন আন্দোলন করতে দেবে না। ইউ মাস্ট স্টার্ভ অন ইউর ওন, তাই তোমাকে কি করতে হবে? তোমাকে নিজের বাড়িতে স্টার্ভ বা অনশন করতে হবে। ইফ ইউ হ্যাভ ওয়ান, যদি তোমার একটা বাড়ি থাকে। দ্য এক্সট্রিম ফর্ম অফ দ্য স্ট্রাইক, দ্য জেনারেল স্ট্রাইক অফ অল ওয়ার্কার্স অ্যাট দ্য সেম মোমেন্ট, এই যে ধর্মঘট তার এক্সট্রিম ফর্ম অর্থাৎ চূড়ান্ত আকার হচ্ছে জেনারেল স্ট্রাইক করা, সমস্ত ওয়ার্কার বা কর্মচারী মিলে একই সঙ্গে সমস্ত কর্মচারী মিলে যে একটা বড় আকারের ধর্মঘট করা, সেটাই হচ্ছে কি ধর্মঘটের এক্সট্রিম ফর্ম। ইজ অলসো দ্য এক্সট্রিম ফর্ম অফ হিউম্যান ফলি, এটা কিন্তু আবার আরেকদিকে একটা এক্সট্রিম ফর্ম বা চূড়ান্ত পর্যায় মানুষের বোকামিরও, যে সবাই মিলে একসঙ্গে ধর্মঘট করা, এটা একদিকে যেমন এক্সট্রিম ধর্মঘট তেমনি একদিকে এটি একটি চূড়ান্তভাবে মানুষের বোকামি। অ্যাজ ইফ কমপ্লিটলি ক্যারিড আউট, যদি এটা সম্পূর্ণভাবে পালন করা হয় ওই কর্মচারীদের দ্বারা, ইট উড এক্সটিংগুইশ দ্য হিউম্যান রেস ইন এ উইক, তাহলে এটা কি হবে? এক সপ্তাহের মধ্যে সমগ্র মানব জাতিকে ধ্বংস করে দেবে। অর্থাৎ পৃথিবীর যত কর্মচারী রয়েছে তারা যদি সকলে একত্রে
ধর্মঘট করে তাহলে কিন্তু 1 সপ্তাহের মধ্যে সমগ্র মানবজাতি ধ্বংস হয়ে যাবে। অ্যান্ড দ্য ওয়ার্কার্স উড বি দ্য ফার্স্ট টু পেরিস। আর এর ফলে কি হবে, সাধারণ কর্মচারী বা শ্রমিক যারা আছে তারাই সর্বপ্রথমে ধ্বংস হবে। দ্য জেনারেল স্ট্রাইক ইজ ট্রেড ইউনিয়নিজম গন ম্যাড। তখন বলা হবে এই যে ট্রেড ইউনিয়নের মাধ্যমে যে জেনারেল স্ট্রাইক করা হচ্ছে তার ফলে কি হচ্ছে, ট্রেড ইউনিয়ন একেবারে পাগল হয়ে গেছে। সেন ট্রেড ইউনিয়নিজম উড নেভার স্যাংশন মোর দ্যান ওয়ান বিগ স্ট্রাইক অ্যাট এ টাইম। সেন কথার অর্থ হচ্ছে বিবেক বুদ্ধি সম্পন্ন। তাহলে বিবেক বুদ্ধি সম্পন্ন একটা শ্রমিক সংগঠন কখনোই যে কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে একটি বড় ধর্মঘটের বেশি অন্য আর কোনো ধর্মঘটকে অ্যালাউ করবে না বা সমর্থন করবে না বা অনুমোদন দেবে না। উইথ অল দ্য আদার ট্রেডস ওয়ার্কিং ওভার টাইম টু সাপোর্ট ইটস। আর কি হবে, অপরদিকে অন্য যে সমস্ত ব্যবসা বাণিজ্য বা কর্মচারী রয়েছে তাদেরকে কিন্তু কাজ করে যেতে হবে ওভার টাইম পর্যন্ত, অর্থাৎ অতিরিক্ত সময় পর্যন্ত এটাকে সাপোর্ট করার জন্য। অর্থাৎ সম্পূর্ণ যে সিস্টেমটাকে ধ্বংস করে দিলে চলবে না। অর্থাৎ এই যে ধর্মঘট করা তার অর্থ এই নয় যে সমগ্র সিস্টেমটাকে একেবারে ধ্বংস করে দেবে। একদিকে যেমন ধর্মঘটও চালাতে হবে, তেমনি অপরদিকে সিস্টেমটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে হবে। তাই একটা দল ধর্মঘট পরিচালনা করবে, অন্য দলগুলো কি হচ্ছে, তারা কাজ করবে কিন্তু তারা সেই ধর্মঘটটাকে সাপোর্ট করবে। হয়তো তারা কোনো প্রতীক বা কোনো মৌনভাবে এই ধর্মঘটটাকে সাপোর্ট করবে। এর ফলে ট্রেড ইউনিয়ন তারও স্বার্থ সুরক্ষিত থাকবে, মানুষেরও স্বার্থ সুরক্ষিত থাকবে। নাও লেট আস পুট দ্য কেস ইন ফিগার্স। এখন এই বিষয়গুলোকে সংখ্যার সাহায্যে বিচার করব। ইফ ইউ হ্যাভ টু ওয়ার্ক ফর 12 আওয়ার্স এ ডে, যদি তোমাকে একদিনে 12 ঘন্টা কাজ করতে হয়, ইউ হ্যাভ 4 আওয়ার্স এ ডে টু ডু হোয়াট ইউ লাইক উইথ, তাহলে তোমার হাতে 4 ঘন্টা সময় থাকবে একদিনে, যে সময়টাতে তুমি যা খুশি তাই করতে পারো। সাবজেক্ট টু দ্য লজ অফ দ্য ল্যান্ড, যদিও এই ব্যাপারগুলি, এই যে যা খুশি করতে চাওয়ার ব্যাপারগুলি সেই দেশের আইনের অধীন। অ্যান্ড ইউর পজেশন অফ মানি এনাফ টু বাই অ্যান ইন্টারেস্টিং বুক, এবং তোমার অধিকারে যথেষ্ট পরিমাণে টাকা থাকতে হবে যাতে তুমি একটা বই কিনতে পারো। অর পে ফর এ সিট অ্যাট দ্য পিকচার্স, অথবা সিনেমা হলে একটা সিট বুকিং করতে পারো। অর অন এ হাফ হলিডে অ্যাট এ ফুটবল ম্যাচ অর হোয়াট এভার ইউর ফ্যান্সি মে বি, অথবা অর্ধদিবস ছুটির দিনে ফুটবল ম্যাচ দেখতে পারো, অথবা অন্য যে কোনো খেয়াল খুশি তোমার থাকতে পারে, কিন্তু তার জন্য তোমার অধিকারে যথেষ্ট পরিমাণে টাকা থাকতে হবে। বাট ইভেন হেয়ার নেচার উইল ইন্টারফেয়ার এ গুড ডিল, কিন্তু এখানেও প্রকৃতি প্রচুর পরিমাণে হস্তক্ষেপ করবে। ফর ইফ ইউর 8 আওয়ার্স ওয়ার্ক হ্যাজ বিন অফ এ হার্ড ফিজিক্যাল কাইন্ড, যদি তোমার 8 ঘন্টা যে কাজ করবে সেই কাজটা যদি অত্যন্ত কষ্টসাধ্য হয় বা শারীরিক পরিশ্রমের হয়, অ্যান্ড হোয়েন ইউ গেট হোম, আর যখন তুমি বাড়ি ফিরবে, ইউ ওয়ান্ট টু স্পেন্ড ইউর 4 আওয়ার্স ইন রিডিং মাই বুকস, আর যখন তুমি বাড়ি ফিরবে এবং বাড়ি ফিরে যে 4 ঘন্টা সময় থাকবে সেই 4 ঘন্টা সময় তুমি আমার বই পড়ে কাটাতে চাও, টু ইমপ্রুভ ইউর মাইন্ড, তোমার মাইন্ডটাকে উন্নত করবার জন্য, ইউ উইল ফাইন্ড ইউর সেলফ ফাস্ট অ্যাসলিপ ইন হাফ এ মিনিট, তুমি দেখবে যে তুমি আধ মিনিটের মধ্যেই ঘুমিয়ে গেছো। অ্যান্ড ইউর মাইন্ড উইল রিমেন ইন ইটস প্রেজেন্ট পিনাইটেড কন্ডিশন, এবং তুমি দেখবে যে তোমার মাইন্ডটা সেই একই অন্ধকারাচ্ছন্ন অবস্থায় রয়ে গেছে। আই টেক ইট দেন, তাহলে এটা আমি মেনে নিচ্ছি দ্যাট 9 আউট অফ 10 অফ আস, যে আমাদের 10 জনের মধ্যে 9 জনই ডিজায়ার মোর ফ্রিডম, আরও স্বাধীনতা চায়। অ্যান্ড দ্যাট দিস ইজ হোয়াই, আর এই জন্যই উই লিসেন টু ওয়্যারলেস টক্স অ্যাবাউট ইট, এই ব্যাপারে আমরা বেতারে আলোচনা শুনছি। অ্যাজ লং অ্যাজ উই গো অন অ্যাজ উই আর, যেভাবে চলছে সেভাবেই যদি আমরা চলতে থাকি, কন্টেন্ট উইথ এ ভোট অ্যান্ড এ ডোল, একটা ভোট দিয়ে কিংবা একটা বেকার ভাতা পেয়ে যদি আমরা সন্তুষ্ট থাকি, কন্টেন্ট মিনিং সন্তুষ্ট থাকি, দ্য ওনলি অ্যাডভাইস উই ক্যান গিভ
ওয়ান অ্যানাদার ইজ দ্যাট, তাহলে এক্ষেত্রে আমরা একে অপরকে যে উপদেশটা দিতে পারি সেটা হলো অফ শেক্সপিয়ার্স ইয়াগো, যেটা শেক্সপিয়ারের ইয়াগো বলেছিলেন, পুট মানি ইন দাই পার্স। এটা শেক্সপিয়ারের একটা নোভেল থেকে নেওয়া হয়েছে, যেটা হলো ওথেলো থেকে নেওয়া হয়েছে। ওথেলোতে ইয়াগো রোড্রিগোকে এই উক্তিটি করেছিল। সে বলেছিল পুট মানি ইন দাই পার্স, অর্থাৎ যতটা পরিমাণ টাকা সংগ্রহ করা যায় সংগ্রহ করো এবং তোমার ব্যাগের মধ্যে রাখো। বাট অ্যাজ উই গেট ভেরি লিটিল মানি ইনটু আওয়ার পার্সেস, কিন্তু যেহেতু আমরা খুব অল্প পরিমাণে টাকা আমরা আমাদের ব্যাগে রাখতে পারি বা পাই, অ্যাজ অন পে ডে, আমাদের বেতনের দিন, অ্যান্ড অল দ্য রেস্ট অফ দ্য উইক আদার পিপল আর টেকিং মানি আউট অফ ইট, এবং সপ্তাহের অন্যান্য দিনগুলিতে যেহেতু লোকেরা সেই ব্যাগ থেকে টাকা বের করতে থাকে। ইয়াগোস অ্যাডভাইস ইজ নট ভেরি প্র্যাকটিক্যাল, ইয়াগোর অ্যাডভাইস বা ইয়াগোর যুক্তি খুব একটা বাস্তবসম্মত নয়। উই মাস্ট চেঞ্জ আওয়ার পলিটিক্স বিফোর উই ক্যান গেট হোয়াট উই ওয়ান্ট, আমরা যেটা চাই সেটা না পেলে আমরা অবশ্যই আমাদের রাজনীতিকে পরিবর্তন করব। অ্যান্ড মিন হোয়াইল উই মাস্ট স্টপ গ্যাসিং অ্যাবাউট ফ্রিডম, আর তার আগে পর্যন্ত আমরা ফ্রিডম বা স্বাধীনতা সম্পর্কে কোনো রকম বাজে কথা বলবো না। গ্যাসিং অ্যাবাউট অর্থাৎ বাজে কথা বলবো না। বিকজ দ্য পিপল অফ ইংল্যান্ড ইন দ্য লাম্প, কারণ ইংল্যান্ডের প্রচুর পরিমাণ মানুষ ডোন্ট নো হোয়াট ফ্রিডম ইজ, জানেই না যে ফ্রিডম বা স্বাধীনতাটা আসলে কি। লাম্প মিনিং প্রচুর পরিমাণ মানুষ। নেভার হ্যাভিং হ্যাড এনি, তাদের কোনোদিন স্বাধীনতা ছিলই না। অলওয়েজ কল ফ্রিডম বাই ইটস ওল্ড ইংলিশ নেম অফ লেজার, তারা কি হচ্ছে, তারা ফ্রিডম বা স্বাধীনতাটাকে সবসময় লেজার বা অবসর হিসাবেই জেনে এসেছে। অ্যান্ড কিপ ক্ল্যামারিং ফর মোর লেজার অ্যান্ড মোর মানি টু এনজয় ইট ইন রিটার্ন অফ অ্যান অনেস্ট শেয়ার অফ ওয়ার্ক, এবং তারা সবসময় চিৎকার চেঁচামেচি করে এসেছে আরও লেজার বা আরও অবসর পাওয়ার জন্য এবং আরও অর্থ উপার্জন করার জন্য তাদের কাজের বিনিময়ে, ইন রিটার্ন ফর অ্যান অনেস্ট শেয়ার অফ ওয়ার্ক, অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ কাজের বিনিময়ে তারা একটা টাকা চেয়ে এসেছে এবং অবসর চেয়ে এসেছে। অ্যান্ড লেট আস স্টপ সিঙ্গিং রুল ব্রিটানিয়া আনটিল উই মেক ইট ট্রু, আরও একটা কাজ আমাদের করতে হবে, যেটা হলো রুল ব্রিটানিয়া গানটা গাওয়া আমাদের বন্ধ রাখতে হবে যতদিন না আমরা এটাকে সফল করে তুলতে পারছি বা সত্যি করে তুলতে পারছি। আনটিল উই ডু, আর এটা যতদিন না আমরা করতে পারছি, লেট আস নেভার ভোট ফর এ পার্লামেন্টারি ক্যান্ডিডেট, ততদিন পর্যন্ত আমরা কোনো সংসদীয় প্রতিনিধিকে ভোট দেব না, হু টক্স অ্যাবাউট আওয়ার ফ্রিডম অ্যান্ড আওয়ার লাভ অফ লিবার্টি, যে কিনা আমাদের স্বাধীনতা আমাদের মুক্তি নিয়ে কথা বলে। ফর হোয়াট এভার পলিটিক্যাল নেম হি মে গিভ হিমসেলফ, সে নিজেকে যে রাজনৈতিক নামই দিক না কেন, হি ইজ শিওর টু বি অ্যাট বটম অ্যান অ্যানার্কিস্ট, সে আসলে একজন নৈরাজ্যবাদী বা অরাজকতা সৃষ্টিকারী ব্যক্তি। হু ওয়ান্টস টু লিভ অন আওয়ার লেবার, যে কিনা আমাদের শ্রমের মাধ্যমে বেঁচে থাকতে চায়, উইদাউট বিং টেকেন আপ বাই দ্য পুলিশ, কিন্তু এর জন্য আসলে তাকে পুলিশের ধরে নিয়ে যাওয়া উচিত, যেহেতু সে আমাদের শ্রমের মাধ্যমে অন্যের শ্রম চুরি করে বেঁচে থাকছে। ফর ইট অ্যাজ হি ডিজার্ভস, আর এই পুলিশে ধরে নিয়ে যাওয়ারই সে যোগ্য, কিন্তু তা সত্ত্বেও সে অন্যের শ্রমের মাধ্যমেই বেঁচে থাকছে, কিন্তু এই জন্য পুলিশেও তাকে ধরে নিয়ে যায় না। অ্যান্ড নাও সাপোজ, আর এখন ভাবো, উই অ্যাট লাস্ট উইন এ লট মোর লেজার, শেষ পর্যন্ত আমরা প্রচুর অবসর সময় পেয়ে গেছি, অ্যান্ড এ লট মোর মানি, এবং প্রচুর টাকা পয়সা বা ধনসম্পত্তি পেয়ে গেছি, দেন উই আর অ্যাকাস্টেমড টু, যেটাতে আমরা একেবারেই অভ্যস্ত নই। হোয়াট আর উই গোয়িং টু ডু উইথ দেম, তাহলে সেই টাকা পয়সা এবং সেই অবসর নিয়ে আমরা কি করব? আই ওয়াজ টট ইন মাই চাইল্ডহুড, ছোটোবেলায় আমাকে শেখানো হয়েছিল, দ্যাট স্যাটান উইল ফাইন্ড মিসচিফ স্টিল ফর আইডল হ্যান্ডস টু ডু, ছোটোবেলায় আমাকে শেখানো হয়েছিল যে
কোনো ব্যক্তি যদি অলসের মতো দিন কাটায় প্রচুর ধন সম্পত্তি এবং টাকা পয়সা সহ, তাহলে শয়তান তাকে দিয়ে অনেক দুষ্কার্য করিয়ে নেয়। আই হ্যাভ সিন মেন কাম ইনটু এ ফরচুন, আমি দেখেছি যে কোনো কোনো মানুষ হঠাৎ প্রচুর ধন সম্পত্তি পেয়ে গেছে, ফরচুন মিনিং ধন সম্পত্তি, অ্যান্ড লস দেয়ার হ্যাপিনেস, এবং কিভাবে তারা তাদের আনন্দটাকে হারিয়েছে, দেয়ার হেলথ, তাদের স্বাস্থ্য সুস্বাস্থ্যকে হারিয়েছে, অ্যান্ড ফাইনালি দেয়ার লাইভস, এবং শেষ পর্যন্ত তারা তাদের জীবনটাকেও হারিয়েছে বাই ইট, এটার মাধ্যমে। অ্যাজ সার্টেনলি অ্যাজ ইফ দে হ্যাড টেকেন ডেলি ডোজেস অফ র্যাট পয়জন ইনস্টেড অফ শ্যাম্পেন অ্যান্ড সিগার, আর এটা দেখে নিশ্চিতভাবে মনে হয়েছে যে তারা শ্যাম্পেন এবং সিগারের খাওয়ার পরিবর্তে ইঁদুর মারা বিষ খেয়ে যেন মারা গেছে। ইট ইজ নট অ্যাট অল ইজি টু নো হোয়াট টু ডু উইথ লেজার আনলেস উই হ্যাভ বিন ব্রট আপ টু ইট, এটা জানা খুব একটা সহজ কাজ নয় যে আমরা আমাদের লেজার বা অবসর দিয়ে কী করব যদি না আমরা ছোটবেলা থেকে এটার সম্পর্কে জেনে থাকি। আই উইল দেয়ারফর লিভ ইউ উইথ এ কোনান্ড্রাম টু থিঙ্ক ওভার, সেই জন্য আমি তোমাদের একটা ধাঁধা বা হেঁয়ালি দিয়ে ছেড়ে দেব যেটা নিয়ে তোমরা ভাববে। কোনান্ড্রাম মিনিং ধাঁধা বা হেঁয়ালি। ইফ ইউ হ্যাড ইউর চয়েস, যদি তোমাদের কাছে সুযোগ থাকে, উড ইউ ওয়ার্ক ফর 8 hours এ ডে অ্যান্ড রিটায়ার উইথ এ ফুল পেনশন অ্যাট 45, যদি তোমার কাছে সুযোগ থাকে যে তোমাকে 8 ঘন্টা করে প্রতিদিন কাজ করতে হবে এবং 45 বছর বয়সে তুমি ফুল পেনশন সহ রিটায়ার করতে পারবে, অর উড ইউ র্যাদার ওয়ার্ক ফর 4 hours এ ডে অ্যান্ড কিপ অন ওয়ার্কিং আনটিল ইউ আর 70, অথবা আরেকটি চয়েস বা সুযোগ তোমাকে দেওয়া হবে যেটাতে বলা হবে যে তোমাকে প্রতিদিন 4 ঘন্টা করে কাজ করতে হবে এবং একেবারে 70 বছর বয়সে গিয়ে তুমি ফুল পেনশন সহ রিটায়ার করতে পারবে। তাহলে কোন সুযোগটা তুমি গ্রহণ করবে? নাও ডোন্ট সেন্ড দ্য অ্যান্সার টু মি, জিবি শাহ বলছেন এর উত্তরটা আমাকে পাঠানোর কোনো প্রয়োজন নেই, প্লিজ টক ইট ওভার উইথ ইউর ওয়াইফ, এই বিষয়ে তোমার স্ত্রীর সঙ্গে আলোচনা করো যে কোনটা গ্রহণ করলে ঠিক হবে, কোনটা গ্রহণ করলে ঠিক হবে না। এটা একটা অত্যন্ত ইন্টারেস্টিং কোশ্চেন, আর এই প্রশ্নটার মধ্য দিয়েই জিবি শাহ তার রেডিও স্পিচটি শেষ করেছেন। সত্যি এটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন যে 4 ঘন্টা করে কাজ করলে 70 বছর বয়স অবধি কাজ করতে হবে, আর 70 বছর বয়সের পর ফুল পেনশন সহ রিটায়ার করা যাবে, আর 8 ঘন্টা করে কাজ করলে 45 বছর বয়স অবধি কাজ করতে হবে এবং 45 বছর বয়সের পর ফুল পেনশন সহ রিটায়ার করা যাবে। শেষ করার আগে তোমাদের কাছেও আমার এই প্রশ্নটা থাকলো যে তোমার কাছে যদি এই ধরনের সুযোগ আসে তাহলে তুমি কোনটা গ্রহণ করবে? 4 ঘন্টা করে কাজ করবে না 8 ঘন্টা করে কাজ করবে, যার ফলে তুমি 70 বছর বয়সে গিয়ে রিটায়ার করবে, নাকি 45 এজে গিয়ে রিটায়ার করে বাকি জীবনটা পেনশন সহ আরামে কাটাতে চাইবে? এখন তোমাদের যাদের বউ আছে তারা বউয়ের সঙ্গে আলোচনা করো, আর যারা স্টুডেন্ট যাদের বউ নেই তারা কি করবে তারা আমার কমেন্ট সেকশনে এসে জানিয়ে যাও যে এইরকম দুটো অপশন পেলে তোমরা কোনটা গ্রহণ করবে। ওকে, থ্যাংক ইউ।